সময়টা স্থানীয় সময় ভোর ৬টা। ইসরায়েলের একাধিক এয়ারবাস থেকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রে সজ্জিত একঝাঁক যুদ্ধবিমান উড়াল দেয়। তাদের লক্ষ্য ইরানের রাজধানী তেহরান। গোয়েন্দা তথ্য বলছে ইরানের শীর্ষ নেতৃত্ব একটি নির্দিষ্ট সরকারি কম্পাউন্ডে বৈঠকে বসেছেন এবং তাদের মধ্যেই আছেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। বিমান উড্ডয়নের ২ ঘন্টা ৫ মিনিট পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো সেই কম্পাউন্ডে আঘাত হানে। এটি কোনো আকস্মিক হামলা ছিল না, এটি ছিল মাসের পর মাস ধরে পরিকল্পিত একটি অভিযানের চূড়ান্ত পরিণতি। ইসরায়েল যার নাম দিয়েছিল অপারেশন বোর্ডিং লায়ন। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই হামলা সংগঠিত হলো, কিভাবে ইরানের শীর্ষ নেতা নিহত হলেন এবং তারপর থেকে এই অঞ্চলের পরিস্থিতি কিভাবে বদলে গেছে। তো চলুন শুরু করা যাক। এই সংঘাতের শিকড় অনেক গভীরে। ১৯৭৯ সালের ইরানি বিপ্লব পর্যন্ত ফিরে যেতে হবে। তখন শাসিত পশ্চিমাপন্থী ইরানের পতন ঘটে এবং আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। নতুন শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসাবে ঘোষণা করে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ চরমে ওঠে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি কিছুটা হলেও উত্তেজনা কমিয়েছিল, কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে আসে, যা নতুন করে সংগঠন তৈরি করে। ২০২৫ সালে এসে ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে, মুদ্রার মান ধসে যায়। সরকার সেই বিক্ষোভ নির্মমভাবে দমন করে। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। কয়েক মাসের মধ্যেই ঘটতে যাচ্ছিল এক বৃহৎ সামরিক সংঘাত। ২৬শে ফেব্রুয়ারি জেনেভায় শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়। তেহরানের হট স্কয়ার এলাকার কাছে অবস্থিত একটি সরকারি কম্পাউন্ডে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়। সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মাসের পর মাস ধরে সর্বোচ্চ নেতার গতিবিধি ট্র্যাক করেছিল। রাতের বেলা হামলা চালানোর কথা থাকলেও এই সুযোগ ছিল অনন্য, তাই পরিকল্পনা বদলে ফেলা হয়। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ ক্ষেপণাস্ত্রগুলো কম্পাউন্ডে আঘাত হানে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান আয়াতুল্লাহ আলী খামেনি নিজে। শুধু তিনি নয়, নিহত হন আইআরজিসির কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সহ মোট ৩০ জনের বেশি শীর্ষ নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা। ইরানের প্রেসিডেন্ট এই হামলায় প্রাণে বেঁচে যান। এই একটি মাত্র হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। নেতৃত্বের উপর হামলা ছিল শুধু প্রথম অধ্যায়। পরবর্তী ধাপে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে থাকে। প্রায় ২০০ যুদ্ধবিমান ইরানের ভূখণ্ডে প্রবেশ করে। এর ৩০ মিনিট পর সরাসরি যুদ্ধে যোগ দেয় মার্কিন বাহিনী। টমাহক মিসাইল এবং আর্টিলারি রকেটের মাধ্যমে ইরানের পূর্বাঞ্চল ও নৌবহর লক্ষ্য করে হামলা চালায় তারা। প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্গে সঙ্গে ইরানি জনগণের উদ্দেশ্যে বার্তা দেন, তাদের সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর আহ্বান জানান। ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস ৪। একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের দিকে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থ দেশগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এমনকি কুয়েত সহ বিভিন্ন দেশের বিমানবন্দরে আঘাত হানে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের হুতিরা পুনরায় লোহিত সাগরে জাহাজ চলাচলের ব্যাঘাত ঘটানোর ঘোষণা দেয়। এই অঞ্চল তখন কার্যত একটি যুদ্ধক্ষেত্র পরিণত হয়। কিন্তু প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে সরাসরি জড়ানোর প্রয়োজন ছিল কি? ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এই ছিল একটি আসন্ন হুমকি মোকাবেলায় প্রয়োজনীয়তার যুদ্ধ। কিন্তু নেটিজেনরা একে বলছেন পছন্দের যুদ্ধ, কারণ মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তখনও পারমাণবিক বোমা তৈরির কয়েক দশক দূরে ছিল এবং তাদের ক্ষেপণাস্ত্র পাল্লা মার্কিন মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতো না। আরেকটি বড় বিতর্ক হলো, এই যুদ্ধ শুরু করতে মার্কিন কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি। অনেক আইনবিদ ও রাজনীতিবিদের মতে এটি মার্কিন সংবিধানের লঙ্ঘন। এরই মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছেই। মার্কিন সেনা নিহতের খবর এসেছে। আরব দেশগুলোতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে হামলা শুরুর পর থেকে ইরানের নিহতের সংখ্যা ইতিমধ্যে ৫৫০ ছাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইরানের অভ্যন্তরে পরিস্থিতি অস্থির। একদল মানুষ খামেনির মৃত্যুতে আনন্দিত, তাকে স্বৈরশাসক হিসেবে দেখে। অন্যদিকে অনেকে শোকার্ত এবং বিদেশি হামলার প্রতিশোধ নেওয়ার পক্ষে।
ইরানের সংবিধান অনুযায়ী একটি বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচন করবে, কিন্তু এই মুহূর্তে দেশটির একটি অস্থায়ী সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এই সংঘাত এখন শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। 28 ফেব্রুয়ারি তেহরানের উপর দিয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো শুধু একটি ভবনেই ধ্বংস করেনি, এটি একটি যুগের সমাপ্তি ঘটিয়েছে এবং সম্ভবত আরও রক্তক্ষয়ী একটি অধ্যায়ের সূচনা করেছে।